মাননীয় রেফারি, আমি হতাশ, বিশেষ কারণে হতাশ, যেটি নিয়ে তিনি হতাশ ছিলেন যে স্টারবিহীন কেন এখানে। আমি হতাশ, 1 স্টার 2 স্টার এখানে কি করে? খেলা হবে 2-3 স্টার 4 স্টার 5 স্টারের। অর্থাৎ আমার 5টা স্টার আছে, সে গত বছর 3টা অর্জন করেছে, তার আগে জার্মানি 4টা অর্জন করেছে। খেলা হলে এই কয়েকটা দলের মধ্যে খেলা হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যেহেতু সর্বশেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা, আর্জেন্টিনার যে 3টা স্টার, এটা তো একটা তো গতবার যুক্ত হয়েছে নাকি? আগের 2টার গল্প শুনেন। 1978 সাল, দর্শক 78 সালে কি হলো? তখনকার খেলার নিয়ম ছিল হচ্ছে যে গ্রুপ পর্ব থেকে 8 জন দল উঠবে, 2টা গ্রুপ হবে, সেখানে গ্রুপ চ্যাম্পিয়নরা ফাইনালে উঠবে। এখন খেলা হচ্ছে একদিকে পেরু আর আর্জেন্টিনা, আর একদিকে হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনায় তখন হোর্হে ভিদেলা নামে একজন স্বৈরশাসক শাসন করছেন। তিনি যেটি করলেন, তিনি হচ্ছে ফিফাকে কনভিন্স করে যে কোনো উপায়ে, খেলার নিয়ম ছিল যে দুটো দল একসাথে খেলবে, মানে একই সময় খেলবে, যাতে কিনা কেউ গোল ব্যবধান না জানতে পারে। তিনি আর্জেন্টিনার খেলাটা ব্রাজিলের পরে রাখলেন, এবং যখন পেরু আর আর্জেন্টিনার খেলা হবে, তখন ওই হোর্হে ভিদেলা সেই ড্রেসিং রুমে ঢুকলেন, পেরুর ঢুকে সেখানে অনেক ধরনের কথাবার্তা বললেন। তখন পেরু হচ্ছে বিশ্বের অন্যতম সেরা রক্ষণভাগ, এবং সেই রক্ষণভাগ সে সময় কি করলো, 6-0 গোলে হারলো আর্জেন্টিনার কাছে, এবং আর্জেন্টিনা ফাইনালে উঠে গেল। কারণ কি, ব্রাজিলকে যদি টপকায় আর্জেন্টিনাকে ফাইনালে উঠতে হতো, তাহলে কমপক্ষে 4 গোলের ব্যবধানে জিততে হতো, সেই জায়গায় তারা 6-0 গোলে জিতলো। এরপরের মজার গল্পটা হচ্ছে যে আর্জেন্টিনা কোনো কারণ ছাড়াই বিশ্বকাপ শেষ হওয়ার পর পর পেরুকে হচ্ছে 35,000 টন গম দিল, পেরুর সাথে একটা যুদ্ধ মানে বন্দি বিনিময় চুক্তি করলো, এবং পেরুর হচ্ছে অনেকগুলো প্রায় $1 বিলিয়ন একটা তাদের ব্যাংক জব্দ করা ছিল, সেই জব্দ ব্যাংকের এটা তারা ছেড়ে দিল। এটা হচ্ছে 78-এর বিশ্বকাপ। একটা স্টার আপনার। 2 নম্বর স্টার মেক্সিকোতে। ঘটনা হচ্ছে খুব গরম, আর্জেন্টাইন খেলোয়াড়রা খুব ক্লান্ত, এবং তারা যে জার্সিটা বানিয়েছে, মানে গরিব দেশ ততদিনে, তারা ওই যে পেরুতে ধান টান গম টম দিয়ে, এবং ওই ভিদেলা শাসনামলে থেকে গরিব হয়ে গেছে অলরেডি, তারা খুব গরম লাগছে, এবং যে জার্সি দেওয়া হয়েছে সেই জার্সি পরে খেলতে পারছে না এত গরমে। এখন পাতলা জার্সি লাগবে, কি করলো তারা? তার অফিসিয়াল জার্সি বাদ দিয়ে মেক্সিকোর লোকাল মার্কেট থেকে পাতলা কাপড়ের জার্সি কিনে নিয়ে আসলো, এই যে পেছনের জার্সি গুলোর মতো, প্রপসের মতো, এবং সেই জার্সি পরে তারা হচ্ছে সেমিফাইনাল ফাইনাল খেললো, এবং এটা দিয়ে তারা বিশ্বকাপ জিতলো। এবং আরো মজা, হাত দিয়ে গোল করলো, হাত নাকি ঈশ্বরের হাত হয়ে গেল। এই হচ্ছে তার 2 স্টার। 3 নাম্বার স্টার, জানেন যে সৌদি আরবের সাথে প্রথম ম্যাচে খোরমা খেজুর 2 গোল, 2-0। দ্বিতীয় ফাইনালে ওঠার আগেই মানে মেসি ধাক্কা খেলেই পেনাল্টি, আর নেইমার ধাক্কা খেয়ে গড়াগড়ি খেলো, পেনাল্টি তো দূরের কথা, নেইমারকে হচ্ছে হলুদ কার্ড। গতবারের কথা বলছি, মানে তাকে মারলেই হচ্ছে হলুদ কার্ড, নেইমার মার খেলো, নেইমারই হলুদ কার্ড খায়, আর ওদিকে মেসির সাথে যদি গায়ে ধাক্কা লাগে তাও পেনাল্টি। সর্বশেষও তারা পেনাল্টি দিয়ে কিন্তু বিশ্বকাপটা জিতলো, এবং তখন গত বিশ্বকাপে তাদেরকে বলা হলো আর্জেন্টিনা নাকি পেনাল্টি না। মাননীয় রেফারি, আপনি নিশ্চয়ই জানেন সেটি। এবার আসুন, যদি জার্মানির কথা বলি, জার্মানির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ভক্তি আছে, কারণ তারা প্রচন্ড গতিশীল ফুটবল খেলেন, এবং ব্রাজিলের যে নান্দনিকতা টিকি টাকা, যেটি কিনা ব্রাজিল আর্জেন্টিনা এই দলগুলো খেলে থাকে লাতিন আমেরিকার, সেই জায়গায় জার্মানি হচ্ছে গতি দিয়ে পরাস্ত করার চেষ্টা করে। সো শুধুমাত্র এই যে গতি দিয়ে খেলা, অর্থাৎ জোরে যুদ্ধ করে জেতার চেষ্টার কারণেই আজকে জার্মানিতে এত ভালো ভালো খেলোয়াড় থাকার পরেও তারা কিন্তু কেউ বিশ্বের সুপারস্টার হতে পারেন নাই। আমরা দেখতে পাই যে জার্মানির খেলোয়াড়রা ভালো খেলোয়াড়, কিন্তু সুপারস্টার না। সেখানে মেসি নাই, সেখানে রোনালদো নাই, সেখানে হচ্ছে রোনালদিনহো নাই, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো নাই, নেইমার নাই, কেউই নাই। যারা আছেন তারা সুপারস্টার না, শুধু স্টার। সেই জার্মানি 7 গোল দিল, সেটি আমি গত বিশ্বকাপের আগে বলেছিলাম। জার্মানির বাবার জন্মেও সেই 7 গোল দেওয়ার কথা সে চিন্তাও করতো না, যদি না ঠিক আগের ম্যাচে কলম্বিয়ার যে জুনিগো নামের একজন নরপিশাচ ছিলেন, আপনারা তাকে চিনে থাকবেন, নেইমারের পিঠে উঠে হাঁটু দিয়ে তার মেরুদণ্ডটা ভেঙে দিল। এবং সেই ভাঙা মেরুদণ্ড নিয়ে নেইমার খেলবে কি খেলবে না এই দোলাচালে আমরা জার্মানির মুখোমুখি হলাম। এবং সেই ভাঙা হৃদয় আসলে শিল্প হয় না, ভাঙা হৃদয়ে শিল্প করতে গেলে আপনি হাঁটতেই হবে। জার্মানি সেখানে গতির ঝড়ে আমাদেরকে 7টি গোল দিয়ে দিল, এবং এরপর কিন্তু জার্মানি আমাদের সাথে আর কখনোই এই ব্যবধানে জেতা চিন্তা করতে পারে না। না না না, আমি বলছি যে আপনার প্রশ্ন হচ্ছে নেইমারের পিঠের মেরুদণ্ড ভাঙে যাওয়ার ফলে যদি শিল্পটা না যায়, আমি একটু বলি, পর্তুগাল হচ্ছে এমন একটি দল যেই দল কিনা শুধু রোনালদোকে নিয়েই খেলে, রোনালদো একাই খেলে, রোনালদোর জন্য সবাই বল বানিয়ে দেয়। আর ব্রাজিল হচ্ছে সেই দল যারা দলের একজন খেলোয়াড়ও যদি দলের মধ্যে না থাকে, তার অনুপস্থিতিতে সবাই মিলে সেটা হতাশা বোধ করে, এবং সেখানে তাদের মন খারাপ হয়ে যায় যে আমাদের দলের এত ভালো একজন খেলোয়াড়, যাকে নিয়ে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছি, তিনি আমাদের দলে নেই। ওকে, বাদ, পর্তুগালের কথার উত্তর আমি আর একবারও দিব না। 2 নম্বর, জার্মানি শেষ।
এবার ফ্রান্স এবং হচ্ছে স্পেন নিয়ে যদি আমাকে হলুদ কার্ড দেখানোর চেষ্টা করে লাভ নাই, কারণ আপনি আমার দলের রেফারি সবসময় ব্রাজিলের পক্ষে থাকবে এবার। মনে ঠিক রাখতে আছে? হবে জাফর সাদিক জামি আজকে রেফারি। মানে রেফারি আপনি দেখুন, স্পেন কিংবা ফ্রান্সের ব্যাপারটা আমি আলাপ করবো না, ব্রাজিলে চলে আসি। ব্রাজিলের কথা বলছিলাম যে ব্রাজিল এরপরে 32টি ম্যাচ খেলেছে 2022 বিশ্বকাপের পরে, এবং তারা 16টি ম্যাচে জিতেছে, 8টি ম্যাচ তারা ড্র করেছে এবং মাত্র 4টি ম্যাচে তারা হেরেছে। তো সব মিলিয়ে আপনি দেখুন ব্রাজিল 15টি কাপ জিতেছে 2020 সাল পর্যন্ত বিশ্বকাপের বাইরে। এর বাইরে ব্রাজিল সর্বশেষ যে কাজটি করেছে, তারা হচ্ছে 32টি ম্যাচে আমি বললাম 16টি জিতেছে, তারা 54টি গোল নিজেদের পক্ষে করেছে এবং তাদের গোলের ব্যবধান হচ্ছে +2-1। এবং সবচেয়ে বড় ব্যাপার, ব্রাজিলের যে বল কন্ট্রোলের পাওয়ার সেটি হচ্ছে 59%, অ্যাকুরেসি, পাসের যে অ্যাকুরেসি সেটি হচ্ছে আপনার 87%, যেটা আগেই বলছিলাম। তো সব মিলিয়ে ব্রাজিলের পক্ষে মানে ব্রাজিলকে ফাউল করা হয়েছে প্রতি ম্যাচে গড়ে 12.8টি, এবং ব্রাজিলকে সবাই মারতে চায়। তো এই পর্যায়ে এসে যে ব্রাজিল কেন এখন এবার বিশ্বকাপটা জয় সবচেয়ে বেশি দাবিদার, দেখুন ব্রাজিলের গোলকিপার আমরা যে দুজনকে জানি, একজন অ্যালিসন বেকার আছেন, সেই বেকার যখন নাকি আমাদের গোলকিপার মানে গোল পোস্টে বাড়াবেন, তার পাশে যখন অ্যান্ডারসন থাকবেন, তখন সেই গোল পোস্ট নিয়ে চিন্তা করতে হয় না, না চেঞ্জ করতে হবে তো না, আপনাদের মতো তো একজন নিয়ে আমরা খেলবো না, আমাদের অনেকগুলো বিকল্প রাখতে হয়, বড় দল অনেককেই সুযোগ দিতে হয়। রক্ষণ ভাগে দেখেন মার্কুইনোস, তারপর হচ্ছে মিলিতাও, গ্যাব্রিয়েল সহ আরো যারা আছেন তারা, আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করে দিচ্ছি। মধ্যমাঠে আপনারা দেখেন যে লুইস আছে, গিমারেস আছে, লুকাস পাকেতা আছে, অ্যান্ড্রে আছে, পিয়েরানো আছে। এরপর সর্বশেষ আক্রমণ ভাগের কথা যদি বলি, ভিনিসিয়াস জুনিয়র, যাকে দেখলে এখন সবাই কাঁপে, আসলে সব দলগুলো তাকে নিয়ে যেতে চায় এবং তাকে যতভাবে আটকানোর চেষ্টা করে আটকাতে তারা চেষ্টা করে। আমাদের রদ্রিগো আছে, তারপরে আমাদের হচ্ছে রাফিনহা আছে। রাফিনহা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং সে অনেকগুলো বৈশ্বিক যে স্বীকৃতি সেগুলো দাবিদারও ছিল। তো সব মিলিয়ে মনে হচ্ছে ব্রাজিল দলটি এবার ভালো করার চেষ্টায় আছে। সর্বশেষ বলতে চাই, এই যে হেক্সা নামটি যেটি বলা হয় না, আমার মুখ থেকে কিন্তু একবারও শুনেন না যে আমরা হেক্সা মিশন জয় করতে এসেছি, এগুলো ওনারা তৈরি করেছেন, কারণ ওই পর্যন্ত যাওয়ার স্বপ্ন তো ওনারা দেখতে পান না। তো হেক্সা পুরোটাই হচ্ছে অন্য দলগুলোর সৃষ্টি, এটা আমরা কখনোই বলি নাই যে আমরা হেক্সা জয় করতে চাই, আমরা ভালো ফুটবল খেলতে চাই, কারণ ব্রাজিল ফুটবল খেলে, ফুটবল হচ্ছে তারা জন্ম দিয়েছে বলতে পেলের মাধ্যমে পুরো বিশ্ব ফুটবলকে চিনেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফুটবলার এবং ফুটবলের জন্য ব্রাজিলের কোনো বিকল্প নেই, এবার বিশ্বকাপ আমরাই জিতবো। ধন্যবাদ।